নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সুদেষ্ণা আজ একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা বহুদিন বাদে আমারই এক বন্ধু মনে করিয়ে দিয়েছে। আমার স্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল, সে আবার যোগাযোগ করে মনে করিয়ে দিয়েছে চ্যানেলে গল্পটা বলিস। আমার বন্ধু, ওর ডাকনাম নীল। একটা ছোটোবেলায় কোনো একটা আঁকার কম্পিটিশানে আমাদের আলাপ হয়েছিল। তখন দুজনেই বড্ড ছোট ছিলাম, ওই 1-1 পড়ি, হয়তো ম্যাক্সিমাম 2, এর বেশি কিছুতেই নয়। তো নীলের সাথে যোগাযোগ ছিল মোটামুটি, মাঝে মাঝে ফোন টোন হয়। তো হঠাৎ আমাকে একদিন বলল, তোকে একটা ঘটনা বলেছিলাম মনে আছে? কি ঘটনা মনে নেই। বললো আমার সেই দাদার ঘটনা। তখন আমার মনে পড়লো, ও হ্যাঁ, ওর এক দাদা ছিল বটে যে ডাক্তারি পড়তো সেই সময়। তো এটা না, ওই ছোটোবেলায় বলেনি, এটা কিন্তু বেশ বড় হয়ে যাওয়ার পরে ও আমাকে ফোনে বলেছিল। তো হঠাৎ করেই ঘটনাটা ও আবার রিপিট করলো আমাকে বলবার জন্যে। নীলের দাদা ছিলেন মেডিকেল স্টুডেন্ট। তো ওর নিজের দাদা নয়, একজন কাজিন। তো নীল বলছে, দাদার সাথে আমার খুব ভালোই যোগাযোগ আছে এখনো পর্যন্ত। দাদাই বলেছে যে নাম না নিয়ে যদি তোরা বলতে পারিস আমার কোনো আপত্তি নেই। তো আমরা দাদা বলেই সম্বোধন করছি, নাম নেওয়ার দরকার নেই। তো যখন উনি ছাত্র জীবনে মানে মেডিকেলে পড়াশুনো করছেন, মেডিকেল স্টুডেন্ট হিসেবে, ওনার বাড়িটা ছিল বেশ দূরে। মানে উনি কলকাতায় থেকে মেসে থেকে পড়াশুনো করতেন। উনাদের বাড়িটা বর্ধমানের দিকে, ঠিক কোন জায়গা সেটা আমি আর এখানে উল্লেখ করছি না। তো দাদা ওখানে কলকাতায় মেসে থেকে পড়াশুনো করছেন, মাঝে মাঝে বাড়িতে যান। দাদা ছিলেন তার বাবা মায়ের অনেক বয়সকালের সন্তান এবং একমাত্র সন্তান। তো সেই হিসেবে ওনার বাবা মার বেশ বয়স হয়েছিল যখন উনি ছাত্রাবস্থায় ছিলেন। একদিন ওনার মা ফোন করে ওনাকে বলেন, সেই সময় কিন্তু মোবাইল ছিল না, যে সময়ের ঘটনা আমি বলছি। মেসে একজন যার বাড়িতে ওরা থাকতেন, 4 জন বোধহয় থাকতেন ওনারা সেই সময়। তো ওই কাকু ফোন করতে দিতেন মাঝে মাঝে, বা ওনাদের বাড়িতে ফোন আসতো যে বাড়িতে ওরা থাকতেন, ল্যান্ড ফোনের কথা বলছি। তো ঠিক আছে, একদিন কাকু ওরকম ডাকলেন যে ওনার নাম ধরে, যে তুমি একটু উপরে এসো, তোমার একটা ফোন এসছে, বলছেন এমার্জেন্সি। তো দাদা ফোন ধরলেন, তখন দেখলেন যে মা ফোন করেছেন। তো দাদা বললেন, হ্যাঁ কী হয়েছে, কী ব্যাপার? বললেন, তুই সম্ভব হলে কালকে একটু চলে আসবি, তোর বাবার মোটেই ভালো লাগছে না, উনি তো খুব চাপা স্বভাবের মানুষ। তখন ইনি বললেন, দাদা বললেন কি যে ঠিক আছে, আমি কালকে চেষ্টা করব। পরের দিনটা ছিল রবিবার। দাদা বললেন, ঠিক আছে আমি চেষ্টা করছি, কালকেই যদি যেতে পারি, কারণ আমার তো এখানে টিউশনিও থাকে। সেই সময় দাদা যখন পড়তেন নিজে, তখন আবার কিছু টিউশনিও করতেন। মা বললেন, ওসব আমি শুনবো না, কালকে যেভাবেই হোক চলে আয়, তোর বাবা কিন্তু খুব চুপচাপ হয়ে গেছেন, একেই তো শান্ত মানুষ, এরপর আর কথা বলছেন না, খালি মাঝে মাঝে বুকে হাত বোলাচ্ছেন, আমার ঠিক ব্যাপারটা ভালো লাগছে না। তো দাদা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কালকেই যাব। তো পরের দিন ওনার যেতে যেতে বেশ খানিকটা সময় চলে গেছে। উনি গেছেন, তারপরে মায়ের সাথে কথা টথা বলেছেন, বাবাকে দেখেছেন, চেক আপ করেছেন। প্রেশারটা প্রচুর হাই ছিল। দাদা সেই সময়ও বলছেন যে অনেকটা হাই বলতে অনেকটাই হাই, প্রায় 190/120। তখন উনি এমার্জেন্সিতে যাতে প্রেশারটা কমে তার জন্য কিছু ওষুধ ফষুধ নিয়ে এলেন, নিজেই নিয়ে এসেছিলেন এবং খাইয়ে টাইয়ে দিয়েছেন। এবং
রাত্রের দিকে ওনার বাবা বেশ হড়হড় করে বেশ কিছুটা বমি করেছিলেন। তো দাদা বলছেন আমাদের দোতলা বাড়ির ওপরে বাবা মা থাকতেন, আর নিচে আমার স্টাডি রুমটা ছিল। আমি বাড়ি গেলে প্রচুর বই আছে, আমি পড়াশুনোর মধ্যে থাকতাম এবং অনেক রাত পর্যন্ত দাদা পড়াশুনো করতেন। আরে দাদা তখন মাকে বললেন, তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমি নিচে জেগেই আছি। আর বাবার কাছে একটা ঘন্টা দিয়ে বাবা দরকার মতো ঘন্টাটা বাজাবেন, আমায় ডাকবেন, আমি বলে রেখেছি যে বাবা এটাই তোমার সুবিধে হবে, চেঁচাতে হবে না, আমি চলে আসবো। আর রাত্রিবেলা 3টে, 3:30, 4টে অবধি দাদা পড়াশুনো করতেন, এমনি নিস্তব্ধ চারিদিক। তো এমন সময় দাদা বলছেন আমি পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ শরীরটা কিরম যেন করতে লাগলো, ভারী হয়ে গেল। দাদা বলছেন আমি কিন্তু কোনো দিন ভূত প্রেত এসব বিশ্বাস করি না, করার প্রশ্নও উঠতো না। দাদা একটু প্রথম থেকেই নাস্তিক গোছের ছিলেন এবং ঠাকুর দেবতার তো ভক্তি ছিলই না। আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ভাবছেন এ বিজ্ঞানের বাইরে কিছু নেই। সেই দাদাই এখন মনে প্রাণে ঈশ্বর বিশ্বাসী হয়েছেন এবং খুব পুজো করেন। আবার নিজেই বলেন ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছু হয় না, মানে একেবারেই উল্টো দিকে তার চিন্তাভাবনা বইতে শুরু করেছে। সেই দাদা বলছেন শরীরটা হঠাৎ ভারী হয়ে গেল, মনে হচ্ছে হাত পা চলছে না, বুকের ভেতরে একটা চাপ চাপ কী যেন চেপে বসেছে। অথচ উনি টেবিলে হেড ডাউন করে শুয়েছিলেন, মানে পড়তে পড়তে ক্লান্ত হয়ে হেড ডাউন করে শুয়ে পড়েছিলেন। পেছন থেকে মনে হচ্ছে কেউ যেন একটা চেপে ধরেছে, এবং সেটা যে কোনো মানুষ নয় সে তো বোঝাই যাচ্ছে। দাদা খানিকক্ষণ চুপচাপ থেকে গোঁ গোঁ একটা আওয়াজ পেতে লাগলেন, মানে অথচ উনি উঠতে পারছেন না। উনি বলছেন আমাকে কেউ যেন চেপে ধরেছে। তো যাই হোক, অনেকক্ষণ এইভাবে কাটার পর উনি ঠেলে ঠুলে উঠলেন, ঠেলে ঠুলে উঠে বসলেন। মাথা ফাথা ঝিমঝিম করছে, গা হাত পা আড়ষ্ট হয়ে আছে। দাদা বলছেন শরীরটা কীরকম যেন প্রচণ্ড ভারী, আমি এক পাও নড়তে পারছি না, চেয়ার থেকে উঠতে পারছিলাম না। এমন সময় কোনো রকমে টেবিলের সাইডে একটা ছোট্ট ঘড়ি রাখা ছিল, তাকিয়ে দেখলাম 3:30 বাজতে যায়, 2-3 মিনিট বাকি। অনেকক্ষণ বাদে দাদা বললেন প্রায় 4টে বাজে, মানে পুরোপুরি 4টে বাজেনি, মিনিট 5 আগে। দাদা বললেন আমি জোর করে উঠে দাঁড়ালাম। তারপর সবে দাঁড়িয়েছি, কানের কাছে কে যেন বললেন ওরে আমি চলে যাচ্ছি রে। দাদা বলছেন আমার কানের গোড়ায় কেউ কথাটা বলল, আমি পরিষ্কার শুনলাম, কানের ভেতর হাওয়া অবধি কথা বলার হাওয়াটা অবধি ঢুকলো। আমার বুকটা কিরকম ধরফর করে উঠলো, মানে এটা কে বলে গেল, মানে ওপরে কিছু হয়েছে, কই বাবা তো ঘন্টা বাজায়নি। তখন উনি ধর্মর করে ওপরে উঠে এলেন। ওপরে উঠে খানিকক্ষণ বাবার কাছে দাঁড়ালেন, তিনি আর নেই। এবং যে সময়টা উনি চলে গেছেন, দাদা বলছেন সেই সময়টাই কিন্তু আমার সারা শরীর ভারী হয়ে গিয়েছিল এবং আমি ছটফট করছিলাম, আমি নড়তে পারছিলাম না। সেই সময়টাতেই বাবাও চলে গেছেন। এরপর উনি তো প্রচণ্ড মানসিকভাবে অবসাদে চলে গিয়েছিলেন বেশ অনেক দিন ধরে। ওনার শ্রাদ্ধ কাজটা উনি করেছেন, মানে উনি মানতেন না যে এ সকল কিছুর ব্যবস্থা থাকলে কি হয়, না থাকলে কি হয়, ওসব মানতেন না। কিন্তু হ্যাঁ, পুত্র তো, একমাত্র পুত্র, উনি নিয়মনিষ্ঠা মেনেই সমস্ত কাজ করেছিলেন। তারপরে একদিন দাদার কি গল্প বলেছেন, মানে ঘটনাটা শুনিয়েছেন যে আমি যখন ভাবছিলাম যে শ্রাদ্ধ করব কি করব না, না করলে কি হয়, তখন কানের গোড়ায় আবার সেই একই আওয়াজ আমি পেয়েছিলাম, আমি যে মুক্তি পাবো না রে।
দাদা বলছেন মানে মানে আমি এগুলো শুনছি, আমি এগুলো বিশ্বাস করছি, আমার সাথে হচ্ছে, এটা কি হচ্ছে আমার সাথে? মানে তারপর থেকেই আর কি উনি আস্তে আস্তে আস্তিক হয়ে ওঠেন। তো এই ছিল ওনার জীবনের একটি ঘটনা, আমার বন্ধুর বলা। অনেক দিন বাদে ঘটনাটা ও আমার সঙ্গে আবার শেয়ার করলো। আমার মনে ছিল না, মানে মনে ছিল বলতে আমি ঘটনাটা এত পরিষ্কারভাবে তখন বুঝতে পারিনি, যতটা এই পরিণত বয়সে এসে আবার শুনে বুঝতে পারলাম। তো যাই হোক, এখন তো দাদা দেখি খুবই পুজো টুজো করেন এবং যথেষ্ট নিয়মনিষ্ঠা সহকারেই পুজো টুজো করেন। তো বাড়িতে একটা ছোট মন্দিরও স্থাপন করেছেন, ভালো আছেন। কিন্তু ওই ঘটনাটা উনি কোনো দিন ভুলতে পারেন না, যে ঘটনার জন্যে উনি আজকে আস্তিক হয়ে উঠেছেন। এই ছিল আমাদের বন্ধু দাদার জীবনের একটা ঘটনা। এবার বিশ্বাস অবিশ্বাস তো আপনাদের হাতে। যাদের জীবনে এই সব ঘটনা ঘটে তারা তো চোখ বুজে বিশ্বাস করেন। যাদের জীবনে কোনো দিন ঘটেনি, না ভাই আমি পারবো না ভূত দেখাতে, আমি অত পাওয়ারফুল মানুষ নয়। হ্যাঁ, আমার সাথে অনেকবার তাদের যোগাযোগ হয়েছে, তারা নিজেরা যোগাযোগ করেছে এবং প্রচুর ঘটনার আমি সাক্ষী, কিন্তু আমার দায় পড়েনি কাউকে ভূত দেখানোর। কেউ বিশ্বাস করলে করবে, না করলে না করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যারা বিশ্বাস করেন না তারা গল্প হিসেবেই না হয় শুনবেন, কিন্তু আমাদের জীবনে তো অনেক কিছু ঘটেছে, আমরা চোখ কান বুঝে বিশ্বাস করি হ্যাঁ ভাই এরকম হয়। পজিটিভ এনার্জি যেমন আছে, নেগেটিভ এনার্জিও থাকতে বাধ্য, এবং অনেকের জীবনেই কিন্তু বহু বাধা বিপত্তি আসে এই নেগেটিভ এনার্জির কারণে। তো এই ছিল আজকে আমাদের ঘটনা। পরের দিন একটা গল্প নিয়ে আসবো, ভৌতিক গল্প। ভৌতিক গল্প, রহস্য গল্প, এই তো আমাদের চ্যানেলে চলতেই থাকে। যারা ভাবছেন সাবস্ক্রাইব করব কি করব না, সাবস্ক্রাইব করেই দেবেন। একসাথে এত কিছু পাওয়া যাচ্ছে, দৈবিক ঘটনা, লৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা, রহস্য গল্প, ভৌতিক গল্প, সব কিছু একই চ্যানেলে একই ছাদের তলায় যখন আমরা পাচ্ছি, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশীদার হতে সমস্যা কোথায়? তাহলে আজকে এই পর্যন্ত। শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেষ্ণা। শুনতে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন। আমরা একটার পর একটা কিছু না কিছু নিয়ে আসবই। আপনাদের জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে বা আপনাদের পরিচিত কারো জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে চ্যানেলে শেয়ার করবেন। আমরা চ্যানেলে গল্পগুলো বা ঘটনাগুলো বলবো এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই থাকে, আমাদের মেল আইডি দেওয়া থাকে, ঘটনা লিখে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।